হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা রিটেন পরীক্ষা দিয়েছেন কলেজ পর্যায়ে রিটেন মার্ক কত হতে পারে, রিটেন পাস মার্ক আসলে কত হতে পারে এবং কোন সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা থাকতে পারে, কি অনুযায়ী রিটেন পাস করাতে পারে সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হবে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। দেখেন, এখানে মূল কথা হচ্ছে যে কত মার্ক পেলে কোন সাবজেক্টে কিভাবে পাস করাবে, এটি কিন্তু অলরেডি কিন্তু এনটিএসসি এর ওয়েবসাইটে কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপরেও বলা হচ্ছে আজ আমরা কলেজ পর্যায়ে সকল সাবজেক্টের পাস মার্ক কত হতে পারে তা নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা সকলে জানি স্কুল বা কলেজ পর্যায়ে 40+ পেলেই রিটেনও পাস হয় এবং পিএলইতেও পাস করা যায়, কারণ এনটিআরসি এর গেজেটে তা উল্লেখ করা রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে এনটিআরসি এর গ্যাজেটে আছে যে 40+ পেলেই রিটেন পরীক্ষায় পাস করা সম্ভব। এটি কিন্তু এখানে কোনো সাবজেক্ট এনারা কিন্তু উল্লেখ করে না, এনারা ডিরেক্টলি বলছে যে 40% পেলে, অর্থাৎ 100-র মধ্যে 40 মার্ক পেলেই পাস করা সম্ভব। কিন্তু এরপরেও কিছু সাবজেক্টে কম মার্কে অর্থাৎ 40+ হলেই পাস করায়, আবার কিছু সাবজেক্টে 60+এ পাস করায়। এটি সম্পূর্ণ নির্ভর করে শূন্য পদের উপর। এখন অনেকজনে জিজ্ঞেস করেন শূন্য পদটা আবার কি? শূন্য পদ হচ্ছে, মনে করেন আপনার সাবজেক্ট হচ্ছে, বললাম আমি, অর্থনীতি। তাহলে অর্থনীতিতে পদ কয়টা ফাঁকা রয়েছে? ধরেন অর্থনীতিতে পদ ফাঁকা রয়েছে এখানে 100টার মতো, ধরেন এবার থাকবে। তাহলে 100টার মতো যদি পদ ফাঁকা থাকে, পরীক্ষা ভালো হয়েছে মনে করেন 300 জনের, তাহলে এনটিআরসি এর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 100 জন বা 120 জন পাস করাবে। কিন্তু 300 জনের পরীক্ষা ভালো হয়েছে, এখানে কি 300 জনকে পাস করানো পসিবল? কারণ এনটিআরসি এর ক্ষেত্রে কিন্তু রিটেন পাস করা মানেই কিন্তু তার জবটা নিশ্চিত হওয়ার মতোই বলা চলে। কারণ রিটেন পাস করলে ভাইভাতে কিন্তু শতকরা 1%ও ফেল করায় না বলা চলে, সবাই পাস করে ভাইভাতে। এজন্য ওনারা লক্ষ্য করে যে এই 300 জনের মধ্যে যারা সর্বোচ্চ ভালো মার্ক পেয়েছে তাদেরকে কিন্তু পাস করার চেষ্টা করে। তার মানে এখানে কখনো বলা যাবে না যে আমার 60 হইলেই পাস করব বা 40 হলে পাস করব। এটা আসলে একটা অবান্তর প্রশ্ন। এটি সম্পূর্ণ ডিপেন্ডস করে এনটিআরসি এর উপর। তা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও আমরা আইডিয়া এবং বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করে এরপরে গতবারের তার আগের বারের যে কত মার্কে ঠিক আসলো এর উপর ডিপেন্ডস করে আমরা আসলে একটা তথ্য দিয়ে দিই। সো চলুন আমি সেই তথ্যটি দেখার চেষ্টা করি। যে সাবজেক্টে বেশি পদ ফাঁকা থাকে সে সকল সাবজেক্টে 40+এ পাস করায়, আর যে সকল সাবজেক্টে পদ কম ফাঁকা থাকে সে সকল সাবজেক্টে একটু বেশি মার্কস পেতে হয়। চলুন কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। কমার্সের সাবজেক্টে শূন্য পদ কম থাকায় 65+ পেলে পাস করা যায়। তার মানে কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর পদের সংখ্যা খুবই কম। তাহলে এখানে 65 নিচে পেলে পাস মার্ক আশা করা আসলে খুব কম যায়, কারণ এখানে অত্যাধিক মার্ক যারা পায় তাদেরকেই মূলত পাস করায়, কারণ এখানে শূন্যপদ খুব কম থাকার কারণে। এরপরে দেখেন পদার্থ, রসায়ন ইত্যাদি বিজ্ঞান সাবজেক্টে 60+ পেলেই পাস করা যায়। দুই সাবজেক্টে প্রায় 100+ পদ ফাঁকা রয়েছে। তার মানে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় 100+ পদ ফাঁকা রয়েছে। পদার্থ তো 100+ পদ ফাঁকা থাকবে, রসায়নও আছে। তাহলে এখানে 60 নিচে পেলে আসলে আশা করা যায় না, কারণ পদার্থ রসায়ন এই সাবজেক্টে অনেকজন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে মাত্র 100টা পদ ফাঁকা। কত টেকাবে? এর 150 জন হাইয়েস্ট, এর বেশি তো টেকাবে না। প্রাণীবিদ্যা, ভূগোল, অর্থনীতি সাবজেক্টের ক্ষেত্রে একই মার্ক বহাল থাকতে পারে, কারণ শূন্যপদ এই সকল সাবজেক্টেও তেমন বেশি নেই। এরপরেও আমরা লক্ষ্য করি যে গতবার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সর্বনিম্ন মার্ক ছিল 57 এবং সর্বোচ্চ মার্ক ছিল 72। গতবার বলতে আমি বলতে যাচ্ছি 17তম নিবন্ধনে, যেটা আপনারা দেখছেন 18তম, আর 17তম নিবন্ধনে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে সর্বনিম্ন মার্ক ছিল 57 আর সর্বোচ্চ ছিল 72। তার মানে এরকম মার্কে ঠিক আসলো। সমাজবিজ্ঞান, ইসলামী ইতিহাস, দর্শন, ইংরেজি, সমাজকর্ম
ইত্যাদি সাবজেক্টে 58+ মার্ক এবার কাট মার্ক হতে পারে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানতে পেরেছি যে এরকম মার্ক হলেই পরীক্ষায় পাশ করানো যেতে পারে। অনেক তথ্য বিশ্লেষণ করে আমরা এটি অনুধাবন করতে পেরেছি। এর কম বা বেশিও হতে পারে। এরপর আইসিটি সাবজেক্টে সর্বনিম্ন মার্ক ছিল 40 ও সর্বোচ্চ মার্ক ছিল 74। এটি হচ্ছে 17তম হিসাব। তাহলে আইসিটি সাবজেক্টে কেন 40 মার্কে টিকাইলো, আর রাষ্ট্রবিজ্ঞান এইগুলো সাবজেক্টে কেন 57, এতগুলো মার্ক কেন আনলো? এর কারণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পদ তেমন ফাঁকা ছিল না, মাত্র পদ ফাঁকা ছিল। তখন তারা জানতে পেরেছিল যে 100 বা 150, পরবর্তীকালে আরো কিছু অ্যাড হয়ে 300 পদের মতো হয়েছিল। কিন্তু আইসিটি সাবজেক্টে জানা গিয়েছিল যে এখানে পদ ফাঁকা ছিল প্রায় 2000-এর মতো। 2000 অর্থাৎ অনেক পদ, এই জন্য অল্প মার্কে টিকাইছিল। কেন অল্প মার্কে পাস করালো? কারণ এখানে পদ ফাঁকা বেশি। তার মানে শূন্য পদের উপর ডিপেন্ডস করে রিটেন মার্কও। এখানে কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যে আপনি এত মার্ক পেলেই আপনি রিটেনে পাস করবেন। তাই আমি বলবো এগুলো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি পরীক্ষা ভালো হয় তাহলে অবশ্যই আপনার রেজাল্ট আসবে। তাই অযথা এদিকে সময় নষ্ট না করে, টেনশন না করে আপনারা অন্য জবের জন্য পড়াশোনা করুন। এ সাবজেক্টে পোস্ট এখনো ফাঁকা রয়েছে 1300+। তাহলে এবারও তাহলে 45-50 এর মধ্যে পাস করাবে আইসিটি সাবজেক্টে, কারণ পদ অনেক ফাঁকা রয়েছে। এরপরে আইসিটি সাবজেক্টে 18-র মধ্যে 45+ পেলেই পাস করা যাবে, এই তথ্য আমরা পেয়েছি। এরপর বাংলা সাবজেক্টে সর্বনিম্ন মার্ক ছিল 55 ও সর্বোচ্চ মার্ক ছিল 79, গত 17তমতে। কারণ এই সকল সাবজেক্টে বেশি পদ ফাঁকা ছিল, তাই অল্প মার্কে পাস করাইছি। বাংলা সাবজেক্টে কিন্তু পদ ফাঁকা বেশি ছিল, তাই অল্প মার্কে ঠিক আসল। বাংলা সাবজেক্টে এবার আশা করা যায় যে 56+ পেলেই পাস মার্ক আসবেই। এরপর আরবি সাবজেক্টে সর্বনিম্ন মার্ক ছিল 46 ও সর্বোচ্চ মার্ক ছিল 82। দেখেন সর্বনিম্ন কত কম আর সর্বোচ্চ কত বেশি। তার মানে যারা 82 এবং 46-এর মাঝে পেয়েছে তাদের সবাই কিন্তু পাস করেছে। কেন? কারণ আরবি সাবজেক্টে অনেক পদ ফাঁকা ছিল এবং এখনো অনেক পদ ফাঁকা রয়েছে। তাহলে এই সকল সাবজেক্টে অল্প মার্ক পেলেই পাস মার্ক আশা করা যায়। আরবি সাবজেক্টে এবার 50+ পেলেই পাস মার্ক আসবে ইনশাল্লাহ। আমরা গত 3-4টি নিবন্ধন রিটেন পরীক্ষা কলেজ পর্যায়ে রিটেন মার্ক অনুধাবন করে 18তম নিবন্ধনের কাট মার্ক বিবেচনা করেছি। আরেকটি সাবজেক্ট রয়েছে যেটি হচ্ছে গণিত। এই সাবজেক্টেও আসলে পদের উপর ডিপেন্ডস করে সবকিছু, তবে এবার আসলে পরীক্ষার কোশ্চেন একটু হার্ড হয়েছিল। আমরা আশাবাদী যে 58+ পেলেই গণিতে পাস করা, গণিতের রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তাহলে 58+ পেলে এবার রিটেন পাস করার সম্ভাবনা থাকবে গণিতের ক্ষেত্রে। তা হচ্ছে এগুলো হচ্ছে মূল বেসিক আলোচনা। অযথা এদিকে যে আমি এত মার্ক পেবো 60-70, আসলে অনেক জনে আছে অনেক ভালো পরীক্ষা দিয়েও কিন্তু রেজাল্ট আসে না। অনেক জনে আবার একটু হালকা পরীক্ষা দিয়েও রেজাল্ট আসে। কেউ আশা করে যে আমার রেজাল্ট আসবে, তার কিন্তু আসে না। এনটিআরসি একটু ব্যতিক্রম। এখানে কিন্তু অনার্স মাস্টার্সের মতো না যে আমি পরীক্ষা ভালো দিলাম আমার রেজাল্ট আসবে। এখানে লেখা এবং যিনি খাতা কাটবেন তার উপর সন্তুষ্ট, সব দিকের উপর বিবেচনা করে কিন্তু আসলে রেজাল্টটা আসে। তা আসলে কার রেজাল্ট আসবে সঠিক জানা যাচ্ছে না, তার যার ভাগ্যে আসে তার রেজাল্ট আসবে। মূলত রিটেন পরীক্ষা ডিপেন্ডস করে কিন্তু নিজের উপর, যেভাবে পরীক্ষা দিয়েছেন, লেখার কোয়ালিটি আপনার যদি ভালো থাকে, আপনি যদি ভালো লেখেন, অবশ্যই আপনার রেজাল্ট আসবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং সামনে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু মডেল টেস্ট যেগুলো প্রিলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্স, সেগুলো নিয়ে আলোচনা করব। ও এর সাথে 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার কিছু প্র্যাকটিক্যাল ভাইবা আমরা দেখাবো, যেগুলো থেকে আপনারা অবশ্যই কমন পাবেন। সো সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।